হ্যালো বন্ধুরা, আমি হারুন। আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 12-এর ইকোসিস্টেম চ্যাপ্টার থেকে এনার্জি ফ্লো। এনসিইআরটি বইয়ের পুরো বাংলা এক্সপ্লেন এখানে আমরা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে দেখা হলো এনার্জি ফ্লো। এনার্জি ফ্লো জিনিসটা কী, এটা আমাদের প্রথমে জানতে হবে। এনার্জি ফ্লো মানে আমাদের সমস্ত শক্তির সোর্স হচ্ছে সান। সান হচ্ছে আমাদের সমস্ত এনার্জির সোর্স, এবং সান থেকে তোমার প্ল্যান্ট, এবং প্ল্যান্ট থেকে আদার্স অর্গানিজমের মধ্যে এর মধ্যে এনার্জির যে ট্রান্সফার, সানের যে ফোটন এনার্জি রয়েছে, ফোটন এনার্জি যেটা প্ল্যান্ট দ্বারা ট্র্যাপ হয়, সেটা বিভিন্ন অর্গানিজমের বিভিন্ন পুষ্টি স্তরের মধ্য দিয়ে যাওয়াটাই হচ্ছে এনার্জি ফ্লো। এবং এই এনার্জি ফ্লো সর্বদা ইউনিডাইরেকশনাল হবে, অর্থাৎ সান থেকে এই আদার্স অর্গানিজমের দিকে যাবে, কখনো এটা আবার ব্যাক করে সানে ফিরে যাবে না। Except for the deep sea hydrothermal ecosystem, sun is the only source of energy for all ecosystem on earth. এখানে হাইড্রোথার্মাল বলতে বোঝাচ্ছে যে যেগুলো ডিপসি বলতে মোটামুটি যে সমস্ত জায়গায় সানলাইট পৌঁছায় না, মোটামুটি 10,000 ফুটের নিচে যেখানে সানলাইট টোটাল পৌঁছায় না, সেখানে কি হয়, মাটি থেকে এক ধরনের উষ্ণ প্রস্রবণ বেরোয়, এগুলো হাইড্রোথার্মাল, এবং সেটা ওদের সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে, কারণ সেই অঞ্চলে ফটোসিনথেসিস হয় না। কিন্তু বাকি পৃথিবীর সমস্ত জায়গাতে সূর্যই হচ্ছে একমাত্র উৎস সমস্ত শক্তির। Of the incident solar radiation, less than 50% of it is photosynthetically active radiation. এবার আমাদের সানলাইট থেকে, পৃথিবীতে সানলাইট থেকে যত রেডিয়েশন আসে, যেমন গামারে আসে, এক্সরে আসে, আলট্রাভায়োলেটে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভস, FM, টিভি অ্যান্ড শর্ট ওয়েভস, যতগুলো আসছে তার মধ্যে অনলি 50% হচ্ছে আমাদের কাজে লাগছে, সেটা হচ্ছে ভিজিবল লাইট। এই ভিজিবল লাইটটা আমাদের ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রিজিয়ন হিসেবে পড়ছে। এখানে যতগুলো লাইট আছে তার মধ্যে অনলি ভিজিবল লাইট, যেটা আমরা ভিপজিওর বলছি, সেই ভিপজিওরটাই হচ্ছে আমাদের photosynthetically active radiation. We know that plants and photosynthetic bacteria fix sun radiant energy to make food from simple inorganic materials. আমরা জানি কি যে ফটোসিনথেসিসের সময় কার্বন ডাইঅক্সাইড এবং জল, এই দুটো ইনঅর্গানিক সাবস্টেন্স মিলিত হয়ে গিয়ে আমাদের তৈরি করছে কি, গ্লুকোজ তৈরি করছে, গ্লুকোজ ফটোসিনথেসিস প্রক্রিয়ায়। এবং তার জন্য কী লাগছে, সানলাইট লাগছে। সানলাইট থেকে আসা ফোটন এনার্জি এই তোমার খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। Plants capture 2 to 10% of the power, and this small amount of energy sustain the entire living world. এবং যে ভিজিবল লাইটটা আসছে তার মাত্র 2 থেকে 10% এনার্জিকে তোমার প্ল্যান্টরা অ্যাবজর্ব করছে, এবং সেই এনার্জির মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত জীবরা টিকে রয়েছে বা বেঁচে রয়েছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ দ্য সোলার এনার্জি ক্যাপচার্ড বাই প্ল্যান্টস ফ্লো থ্রু ডিফারেন্ট অর্গানিজম অফ সান ইকোসিস্টেম। এটা আমাদের বুঝতে হবে যে কীভাবে যারা সানের সোলার এনার্জি একমাত্র প্রডিউসার ও প্ল্যান্টটার সঙ্গে অ্যাবজর্ব করলো, এবং সেখান থেকে বিভিন্ন ট্রপিক লেভেলে কীভাবে এনার্জিগুলো ট্রান্সফার হচ্ছে সেটা আমাদের জানতে হবে। অল অর্গানিজমস আর ডিপেন্ডেন্ট ফর দেয়ার ফুড অন প্রডিউসার। পৃথিবীর যত অর্গানিজম রয়েছে সবাই নির্ভর করছে কার উপরে, প্রডিউসার অর্থাৎ প্ল্যান্টদের উপরে নির্ভর করে, আর নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর প্রডিউসার একার উপর নির্ভর করছে, সানের উপর নির্ভর করছে, সান ফর সোলার এনার্জি, আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তার প্রত্যেকটা লেভেলের যে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি, টার্সিয়ারি কনজিউমার রয়েছে, তারা সবাই কিন্তু ডিপেন্ড করছে কার উপর, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ডস অন প্রাইমারি প্রডিউসার, প্ল্যান্টদের উপরে। So you find unidirectional flow of energy from the sun to producer and then consumer. সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি কি যে সান থেকে প্ল্যান্ট থেকে আবার ডিফারেন্ট ট্রপিক লেভেলে এনার্জিটা যাচ্ছে, কিন্তু এনার্জিটা ঘুরে আবার সেই সানে ফিরে যাবে না। এই জন্য সোলার এনার্জি বা এনার্জি ট্রান্সফার সর্বদা ইউনিডাইরেকশনাল হবে। Is this
কিপিং উইথ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটি সোলার এনার্জি, এই এনার্জিটা ট্রান্সফার হলো, সে এনার্জি ট্রান্সফারটা কি থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র হিসেবে হয়। তো দেখা যাক, দিস এনার্জি ফ্লো ইজ বেসড অন ডিফারেন্ট লজ অফ থার্মো। ফার্স্ট ল কি বলছে, স্টেটস দ্যাট এনার্জি ক্যান নেদার বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে টোটাল যে অ্যামাউন্ট অফ এনার্জি রয়েছে সেটা কখনো সৃষ্টিও করা যায় না, আবার ধ্বংস করা যায় না, কিন্তু সেটাকে এক ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট করা যায়। আমরা ফটোসিনথেসিসের ক্ষেত্রে কী দেখেছি যে সানলাইট সোলার এনার্জি, ফোটন, সে ফোটনটা তোমার কী হচ্ছে, প্ল্যান্ট দ্বারা শোষিত হচ্ছে তোমার কেমিক্যাল, সে সানলাইটটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কেমিক্যাল এনার্জি। এই কেমিক্যাল এনার্জি আবার কি পরবর্তীতে খাদ্যের মধ্যে স্টোরেজ এনার্জি হিসেবে কনভার্ট হচ্ছে। তাই এই এনার্জিটা কী হচ্ছে, ফিক্সড, এবং সেই ফিক্সড এনার্জিটা ডিফারেন্ট ফর্মে তোমার জমা হচ্ছে পৃথিবীতে। ফার্দার ইকোসিস্টেমস আর নট এক্সেম্পট ফ্রম দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মেনে চলছে এই আমাদের এনার্জি ফ্লো সিস্টেমটা, কিন্তু ওর সঙ্গে সঙ্গে আবার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সও মেনে চলেছে। কেন, কী বলছে দেখো, দে নিড এ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কী বলছে, স্টেটস দ্যাট দ্য এনার্জি ইজ ট্রান্সফার্ড মোর অ্যান্ড মোর, ইট ইজ ওয়েস্টেড, দ্যাট ইজ দ্য টোটাল এন্ট্রপি অফ আইসোলেটেড সিস্টেম উইল অলওয়েজ ইনক্রিজ ওভার টাইম। যখনই তোমার বিভিন্ন সানলাইট থেকে আসা এনার্জি প্ল্যান্ট দ্বারা ট্র্যাপ হলো, তারপর প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমারে যখন ট্রান্সফার হচ্ছে, তখন এর এন্ট্রপি মানে ডিসঅর্ডার, অর্থাৎ এটা বিভিন্ন কাজে ব্যবহার হতে শুরু করছে। ওকে, এটা সর্বদা বাড়তেই থাকবে। তো আমাদের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, প্রথম প্রাইমারি প্রডিউসাররা সানলাইটকে অ্যাবজর্ব করলো, প্রাইমারি কনজিউমার নিল, সেখান থেকে হিট আকারে কিছু এনার্জি বেরিয়ে গেল, আবার তোমার সেকেন্ডারি কনজিউমার নিল, সেখান থেকে হিট আকারে কিছু এনার্জি বেরোল। যত ট্রপিক লেভেলটা উপরের দিকে উঠতে থাকবে, তত এই এন্ট্রপির অ্যামাউন্টটা অর ডিসঅর্ডার অ্যামাউন্টটা বাড়তে থাকবে। তাই বলছি এখানে দেখো, দে নিড এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ এনার্জি টু সিনথেসিস দ্য মলিকুলস দে রিকোয়ার টু কাউন্টারাক্ট দ্য ইউনিভার্সাল টেন্ডেন্সি টুয়ার্ড ইনক্রিজিং ডিসঅর্ডারনেস। তাহলে আমাদের সান থেকে এনার্জিটা কন্টিনিউয়াসলি ট্রান্সফার করতে হবে, এবং সেটা যত ট্রান্সফার হবে তত ওর মধ্যে ডিসঅর্ডারটা বাড়তে থাকবে, অর্থাৎ বিভিন্ন একটা কাজ থেকে অনেকগুলো কাজে ওটা কনভার্ট হতে শুরু করবে। দ্য গ্রিন প্ল্যান্টস ইন দ্য ইকোসিস্টেম আর কল্ড প্রডিউসার। যারা খাবার তৈরি করছে, এই যে প্রডিউসার কারা, গ্রিন প্ল্যান্টরা, কারণ গ্রিন প্ল্যান্টরা ফটোসিনথেসিস প্রসেসে খাবারকে ফরমেশন করতে পারে, এই জন্য অটোট্রফস বলা হয়। ইন আ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম মেজর প্রডিউসার আর হার্বেসিয়াস অ্যান্ড উডি প্ল্যান্ট। তো এই পরিবেশে মানে স্থলবাসী উদ্ভিদদের মধ্যে যারা তোমার হার্ব এবং উডি প্ল্যান্ট, তারা একমাত্র বেশি ফটোসিনথেসিস করে। লাইকওয়াইজ প্রডিউসার ইন অ্যান অ্যাকোয়াটিক ইকোসিস্টেম আর ভেরি স্পেশাল লাইক ফাইটোপ্ল্যাঙ্কটন, অ্যালগি অ্যান্ড হায়ার প্ল্যান্টস। কিন্তু যখন তুমি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মাধ্যমে জলজ ইকোসিস্টেমে যাবে, তখন কিন্তু প্রডিউসার বলতে মাইক্রোস্কোপিক ফাইটোপ্ল্যাঙ্কটন, যারা জলের উপর ভেসে বেড়ায়, এবং শৈবাল রয়েছে, এবং কিছু হায়ার প্ল্যান্ট রয়েছে ওখানে। You have read about the food chains and webs that exist in nature. তুমি দেখেছো, পড়াশোনা করেছো বিভিন্ন ধরনের ফুড চেইন, অর্থাৎ খাদ্য শৃঙ্খল, এবং ফুড ওয়েবস, খাদ্য জালক এই নেচারের মধ্যে। স্টার্টিং ফ্রম দ্য প্ল্যান্টস, ফুড চেইনস or rather waves are formed such that an animal feeds on plants or another animal and in turns is food ফর অ্যানাদার। তাহলে এখানে আমরা দেখবো, যখন একটা ফুড চেনের ক্ষেত্রে দেখছি, তখন প্রডিউসারকে আবার খাচ্ছে কার, হার্বিভোর বা প্রাইমারি কনজিউমার, তাকে সেকেন্ডারি কনজিউমার এখানে স্নেককে আবার ইগল এবং সে সবাই যখন মারা গেল, তখন সে ডিকম্পোজ হয়ে গেল। তো এটা হচ্ছে ফুড চেইন। ওকে, এটা বলা হয় ফুড চেন। এরকম অনেক ধরনের ফুড চেন যখন একসঙ্গে মিলিত হয়ে যাবে, তখন তৈরি হবে ফুড ওয়েব। এবার কেন তৈরি হচ্ছে, কারণ একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট তোমার খাবারের জন্য। দ্য চেইন অর ওয়েব ইজ ফর্মড বিকজ অফ দিস ইন্টারডিপেন্ডেন্স। কেন এই চেইনগুলো বা ওয়েবগুলো তৈরি হচ্ছে,
এর উদ্দেশ্য হচ্ছে যে একজন আরেকজনের উপর খাদ্যের জন্য নির্ভরশীলতার জন্য। নো এনার্জি দ্যাট ইজ ট্র্যাপড ইন্টু অ্যান অর্গানিজম রিমেন্স ইন ইট ফর এভার, কারণ কোনো অর্গানিজমের মধ্যে এনার্জি সারা জীবনের জন্য সঞ্চিত হয়ে থাকে না, সেটা অলওয়েজ ট্রান্সফারেবল, সেটা সর্বদা এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে যেতেই থাকবে, কোনো জীবের মধ্যে পারমানেন্টলি ট্র্যাপ হয়ে থাকবে না। দ্য এনার্জি ইজ ট্র্যাপড বাই দ্য প্রডিউসার, হেন্স ইজ আইদার পাসড অন টু দ্য কনজিউমার অর দ্য অর্গানিজম ডাইজ। তাহলে একটা প্ল্যান্ট তোমার সান থেকে সানলাইটকে অ্যাবজর্ব করলো, সে তার ফটোসিনথেসিস করলো, তারপর যে টোটাল এনার্জিটা তৈরি হলো সেটা হয় অন্য একটা হার্বিভোরের মধ্যে ট্রান্সফার হবে, আর না হলে কী হবে, সেটা সেই প্ল্যান্টটা মারা গেলে সে মাটির সঙ্গে মিশে যাবে। ডেথ অফ অ্যান অর্গানিজম ইজ দ্য বিগিনিং অফ দ্য ডেট্রিটাস ফুড চেন অর ওয়েব। এবার যখন কোনো অর্গানিজম মারা যাচ্ছে তখন সেখান থেকে শুরু হচ্ছে আবার ডেট্রিটাস ফুড চেন। ডেট্রিটাস ফুড চেন মানে যেখান থেকে ফুড চেনটা শুরু হচ্ছে মৃত জীব জৈববস্তুকে শুরু হচ্ছে, যেমন ডিকম্পোজার, একটি ডিকম্পোজার, তারপর প্রিডাটার, তারপর ডেট্রিটাস ফুড চেন। একটা গাছের পাতা পড়লো, গাছের পাতা পড়ার পর সেটা ধরে নাও পচে গেল, এবার সেখানে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপিক অর্গানিজম, বিশেষ করে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সেটাকে খেলো, সেটাকে আমরা বলছি ডেট্রিটাস ফুড চেন। অল অ্যানিমালস ডিপেন্ডস অন প্ল্যান্টস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর দ্যার ফুড নিডস। তাহলে সমস্ত প্ল্যান্টরা, সমস্ত অর্গানিজমরা কী করলো, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, যাই হোক না কেন, বা ডিকম্পোজার, সবাই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্ল্যান্টের উপরে তোমার ডিপেন্ড করছে, কারণ প্ল্যান্টে হচ্ছে তোমার সোলার এনার্জিকে ট্র্যাপ করতে পারছে। দে আর হেন্স কল্ড কনজিউমার্স অ্যান্ড অলসো হেটারোট্রপস। এবং প্ল্যান্ট ছাড়া অন্য সমস্ত অর্গানিজমগুলো রয়েছে, তারা সবাইকে নিজের খাওয়া নিজে তৈরি করতে পারে না, তারা প্ল্যান্টের উপর ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ডিপেন্ড করে, তাই তারা হচ্ছে কনজিউমার্স এবং এরা হেটারোট্রপস। If they need to producers the plants, they are called primary consumer. And if the animals eat other animals, which in turn eat the plants or their produce, they are called secondary consumer. The primary consumer কারা, যারা হচ্ছে প্ল্যান্টদেরকে ডাইরেক্ট খাদ্য হিসেবে গ্রহণ করে, যেটাকে আমরা হার্বিভোর বলি, বলে ওটা হচ্ছে প্রাইমারি কনজিউমার। এবার সেকেন্ডারি কনজিউমার কোনটা, যে প্রাইমারি কনজিউমার অর্থাৎ গ্রাসহপারকে খাদ্য হিসেবে গ্রহণ করলো। তারপরে লাইকওয়াইজ ইউ কুড হ্যাভ টার্সিয়ারি কনজিউমার টু। তারপর সে টার্সিয়ারি কনজিউমারকে যে তোমার সেকেন্ডারি কনজিউমার খাদ্য হিসেবে গ্রহণ করলো। অবভিয়াসলি দ্য প্রাইমারি কনজিউমার উইল বি হার্বিভোরস। তাহলে যারা প্রাইমারি কনজিউমার, যারা প্ল্যান্টকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাদেরকে আমরা বলছি হার্বিভোর। হার্বকে খাদ্য হিসেবে গ্রহণ করে বলে বলে হার্বিভোর। সাম কমন হার্বিভোরস আর ইনসেক্টস, বার্ডস, mammals in terrestrial ecosystem and mollusks in aquatic ecosystem. তাহলে এই প্রাইমারি কনজিউমার বা হার্বিভোর বলছি, তার কিছু এক্সাম্পল হচ্ছে গ্রাসহপার হতে পারে, কিছু ইনসেক্ট, বার্ডস হতে পারে, ম্যামালস হতে পারে, কিন্তু টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের ক্ষেত্রে সেটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা মানে হচ্ছে যাদের স্নেল টাইপের অর্গানিজম, যাদের বডি প্রচণ্ড সফট। The consumers that feed on these herbivores are carnivores. তাহলে the consumers, যে প্রাইমারি, সেকেন্ডারি বা টার্সিয়ারি ফাইনাল কনজিউমার বললাম, এদেরকে বলা হচ্ছে কার্নিভোরাস অ্যানিমাল, অর মোর কারেক্টলি প্রাইমারি কার্নিভোরস। সেকেন্ডারি কনজিউমার্স, তাহলে আমরা কি বলবো, যে কার্নিভোরস কাকে বলা হচ্ছে, যারা তোমার অন্যান্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করছে। প্রাইমারি carnivores, secondary carnivores, etc. A simple grazing food chain GFC is depicted below. তাহলে সিম্পল ফুড চেনের ক্ষেত্রে কী হচ্ছে, গ্রেজিং ফুড চেনের ক্ষেত্রে মাঠে ঘাস আছে, ঘাসের সানলাইটকে ট্র্যাপ করছে, সেখানে এনার্জি তৈরি করছে, সেটা আবার ছাগলরা খাচ্ছে, প্রাইমারি কনজিউমার, ছাগলরাকে মানুষ খাচ্ছে, সেকেন্ডারি কনজিউমার। তারপর হচ্ছে দ্য ডেট্রিটাস ফুড চেন। ডেট্রিটাস মানে যেখানে একটা ফুড চেন স্টার্ট হচ্ছে ডেড অর্গানিক মেটেরিয়াল থেকে, যেমন এখানে দেখুন ডেড লিভসে খাদ্য হিসেবে গ্রহণ করলো উডলাউস। উডলাউসগুলো আবার ইটেন করলো ব্ল্যাক বার্ডের মাধ্যমে।
So the detritus food chain DFC begins with the dead organic matter. Okay, it is made up of decomposers. Decomposer বলতে কাকে বোঝাচ্ছে? এরা হচ্ছে ডিকম্পোজার, ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া, fungi and bacteria. They meet their energy and nutrient requirement by degrading dead organic matter and detritus. তাহলে যারা ফাঞ্জাই এবং ব্যাকটেরিয়াগুলো রয়েছে, ছত্রাক ব্যাকটেরিয়াগুলো তারা এনার্জি কোথায় পাচ্ছে? পচা গলিত অর্গানিক বস্তু থেকে। দিস আর অলসো নোন অ্যাজ স্যাপ্রোট্রফস। ওকে, এর একটা নাম হচ্ছে স্যাপ্রোট্রফস। Decomposers secrete digestive enzymes that break down dead and waste material into simple and inorganic material which are subsequently absorbed by them. মানে এটা বলতে চাইছে, ধরো না তুমি একটা অ্যাপেলকে তুমি রেখে দিলে বাইরের দিকে, একটা অ্যাপেলকে রেখে দিলে, একদিন পরে দেখতে পাচ্ছ অ্যাপেলটা পচতে শুরু করেছে। তো তোমার কি মনে হচ্ছে? যে অ্যাপেলটা পচে গেল, নষ্ট হয়ে গেল। পচা বলে কোনো জিনিস পৃথিবীতে নেই, ওর পাচন বলে কথা রয়েছে। কারণ তোমার এখানে কি হচ্ছে, যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াগুলো রয়েছে, ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া যে রয়েছে, এরা কি করছে? এরা তোমার এক্সটার্নাল ডাইজেশন দেখাচ্ছে, এক্সটার্নাল ডাইজেশন, বহিঃপরিপাক ডাইজেশন, যার ফলে ওরা এনজাইমগুলোকে সিক্রেট করছে। তার ফলে ওরা সিক্রেট করছে এনজাইম, সিক্রেট এনজাইম, এবং সেই এনজাইমগুলো তখন কি করছে? তাকে খাবারটাকে ডাইজেস্ট করে নিচ্ছে, যেটাকে আমরা পচা বলছি। আসলে পচা না, ওটা আমাদের যেমন পেটের মধ্যে পাচন হয়, এদের ক্ষেত্রে বাইরের দিকে পাচিত হয়। ইন অ্যান অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক জলজ ইকোসিস্টেমের মধ্যে বা জিএফসি গ্রেজিং ফুড চেইনের মধ্যে মেজর কন্ডুইট ফর এনার্জি ফ্লো। এখানে কন্ডুইট মানে একটা নালী রয়েছে যার মধ্যে এনার্জি ফ্লো হচ্ছে। Against this, in terrestrial ecosystem, a much larger fraction of energy flows through the detritus food chain and through the GFC. বলছে ইন এ টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, মানে স্থলবাসী সমস্ত ইকোসিস্টেম রয়েছে, মাচ লার্জার ফ্র্যাকশন অফ এনার্জি ফ্লো, খুব বেশি পরিমাণে তোমার এনার্জি ফ্লো হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা ডেট্রিটাস ফুড চেনের তুলনায়। তাহলে সবচেয়ে কোয়েশ্চেন হতে পারে, সবচেয়ে বেশি এনার্জি ফ্লো কোথায় হচ্ছে? অ্যাকোয়াটিক অর টেরিস্ট্রিয়াল অর ডেট্রিটাস। তাহলে অ্যান্সার হবে কি? টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম। Detritus food chain may be connected with the grazing food chain at some level. The detritus food chain রয়েছে, মানে যেটা মৃত পচাগুলির থেকে শুরু হচ্ছে, সেটা কানেক্টেড হচ্ছে কার? গ্রেজিং ফুড চেনের সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে কানেকশন হচ্ছে। Some of the organism of detritus food chain are prey to the grazing food chain animals and in a natural ecosystem. Some animals like cockroach, crows, etc. are omnivores. তাহলে এখানে আমার বার্ডস একটা অ্যানিমাল রয়েছে, সে বার্ডস অ্যানিমালটা কী করছে? ডেট্রিটাস ফুড চেনের প্রিডেটর হিসেবে কাজ করছে। সেই বার্ডসেরই প্রজাতি দেখো এখানে হক, সে আবার কী করছে? গ্রেজিং ফুড চেনে তোমার কোয়াটারনারি কনজিউমার হিসেবে কাজ করছে। তা কিছু কিছু অর্গানিজম যারা তোমার গ্রেজিং ফুড চেন দেখাচ্ছে, তারা আবার কিসে? ডেট্রিটাস ফুড চেনে টেক পার্ট করছে। আবার বলছে কিছু কিছু অর্গানিজম রয়েছে, ককরোচ এবং ক্রাউজ, অ্যাটসেট্রা, ওমনিভোরাস, মানে এরা হচ্ছে সব কিছুই খায়। শুধু ডেট্রিটাস ফুড চেনও থাকবে, আবার তোমার গ্রেজিং ফুড চেনও থাকবে ওরা। দিস ন্যাচারাল ইন্টারকানেকশন অফ ফুড চেন মেক ইট এ ফুড ওয়েব, এবং এই বিভিন্ন ধরনের ফুড চেন একসঙ্গে মিশে যাওয়াকে আমরা কি বলছি? ফুড ওয়েব বলছি। হাউ উড ইউ ক্লাসিফাই হিউম্যান বিং? তাহলে হিউম্যান বিং আর বেস্ট ক্লাসিফাই অ্যাজ ওমনিভোর্স, কারণ মানুষেরা সর্বভোগ। ওমনিভোর্স মানে সর্বভোগ। হাই ট্রপিক লেভেল কনজিউমার, সর্বোচ্চ কনজিউমার হচ্ছে হিউম্যান বিং ইন মেনি কনটেক্সট। অ্যাপেক্স প্রিডেটর বিকজ হিউম্যান কনজিউম বোথ প্রডিউসার প্ল্যান্টস অ্যান্ড কনজিউমার্স অ্যানিমালস। দে অকুপাই মাল্টিপল লেভেল। তাহলে হিউম্যানদের পর হচ্ছে ওমনিভোরাস, কেন? ওরা প্ল্যান্ট এবং কনজিউমার্স বা অ্যানিমালদের খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং সেটা মাল্টিপল লেভেলে ওরা হিউম্যান বিং থাকতে পারে।
প্রাইমারি কনজিউমার হিসেবে, সেকেন্ডারি কনজিউমার হিসেবে থাকতে পারে। কেউ যদি ভেজিটেরিয়ান হয় সে শুধুমাত্র প্রাইমারি কনজিউমার হিসেবে থাকবে। সে যদি আবার মানে নন ভেজিটেরিয়ান হয় তাহলে সে টার্সিয়ারি কনজিউমার হিসেবে থাকবে। তার বিভিন্ন লেভেলে তারা থাকতে পারে। তো চলো এখানে দেখে নিই একটু গ্রেজিং ফুড চেন এবং ডেট্রিটাস ফুড চেনের পার্থক্য। গ্রেজিং ফুড চেন মানে হচ্ছে যে এটা হচ্ছে প্রডিউসার দ্বারা শুরু হবে, অর্থাৎ যেখানে প্ল্যান্টরা সানলাইটকে অ্যাবজর্ব করে তারপর খাদ্য তৈরি করবে, সে খাদ্যটাকে বা এনার্জিটাকে পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করবে। 2 নম্বর হচ্ছে কি ডেট্রিটাস ফুড চেনের ক্ষেত্রে এটা শুরু হচ্ছে ডেড অর্গানিক ম্যাটেরিয়ালস থেকে শুরু হচ্ছে এনার্জি। গ্রেজিং ফুড চেনের ক্ষেত্রে এনার্জিটা আসছে কোথা থেকে? সানলাইট থেকে। কিন্তু ডেট্রিটাস ফুড চেনের ক্ষেত্রে এনার্জি আসছে ডেড অর্গানিক ম্যাটার থেকে। ফুড চেঞ্জ অ্যাডস এনার্জি ইন্টু ইকোসিস্টেম। তারা সান থেকে আসা এনার্জিটাকে অ্যাড করছে ইকোসিস্টেমের মধ্যে, গ্রেজিং ফুড চেনের মধ্যে। তার এখানে কী হচ্ছে, যে সমস্ত জিনিসগুলো মারা আছে তাদের মধ্যে থাকা যে এনার্জিটা আছে সেটাকে তোমার রিলিজ করছে কার? ডেট্রিটাস ফুড চেনের মাধ্যমে। দ্য ফুড চেঞ্জ বাইন্ডস আপ ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট, কারণ এখানে কি কার্বন ডাইঅক্সাইড, জল অ্যাবজর্ব করলো, কিন্তু এর ক্ষেত্রে বন্ড। কিন্তু গ্রেজিং ফুড চেনের ক্ষেত্রে তাহলে কী হচ্ছে, ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট থেকে আসছে, আর বলছে ডেট্রিটাস ফুড চেনের ক্ষেত্রে স্টার্ট হচ্ছে তোমার ফুড চেন হেল্পস ইন রিলিজিং ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট টু দ্য সাইকেল। অর্থাৎ এখানে সান থেকে বিভিন্ন ট্রপিক লেভেলে যাচ্ছে এবং এই ট্রপিক লেভেলে যে অর্গানিজমগুলো আছে তারা যখন মারা যাচ্ছে তাদের মধ্যে থাকা এনার্জিগুলো রিলিজ হয়ে যাচ্ছে, কাদের রিলিজ হচ্ছে? ডেট্রিটাস ফুড চেনের ক্ষেত্রে। Organism occupy a place in the natural surrounding or in a community according to their feeding relationship with other organism. এই যে অর্গানিজমরা কোন ট্রপিক লেভেলে অবস্থান করবে সে ডিপেন্ড করছে তারা কোন খাদ্য গ্রহণ করে। যেমন হার্বিভোররা, এরা শুধুমাত্র প্ল্যান্টকেই অ্যাবজর্ব করতে পারবে, অন্য কোনো ফুডকে ওরা অ্যাবজর্ব করবে না। আবার সেকেন্ডারি কনজিউমার যারা হবে তারা প্রাইমারি কনজিউমারকে নেবে, তারা প্ল্যান্ট খাদ্য হিসেবে গ্রহণ করবে না, এরকমভাবে। Based on the source of the nutrition of food, organisms occupy a specific place in the food chain that is known as the trophic level. তাহলে এই যে খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে প্রত্যেকটা অর্গানিজম যে একটা ট্রপিক লেভেলকে চুজ করেছে সেটা ওদের ট্রপিক লেভেল বা পুষ্টির স্তর বলা হয়ে থাকে। প্রডিউসার বিলংস টু দ্য ফার্স্ট ট্রপিক, তাহলে এখানে ফার্স্ট ট্রপিক লেভেলে কে থাকছে? প্রডিউসার থাকছে। হার্বিভোর হচ্ছে প্রাইমারি কনজিউমার যারা প্ল্যান্ট খাদ্য হিসেবে গ্রহণ করে। তারপর হচ্ছে সেখানটা টার্সিয়ারি কনজিউমার, এভাবে তোমার বিভিন্ন পুষ্টি স্তরে অবস্থান করছে। The important point to note is that amount of energy decreased successive trophic level. এই এনার্জিগুলো যখন একটা পুষ্টি যখন সানলাইট থেকে প্রডিউসারে আসলে যে এনার্জিটা সেটা পরবর্তী ট্রান্সফার হবে, তো অনলি তার টোটাল এনার্জি 10% ট্রান্সফার হবে, অর্থাৎ এবং বাকিটা কি রেসপিরেশন শ্বসন প্রক্রিয়ায় হিট হিসেবে বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা ট্রপিক লেভেল থেকে অন্য ট্রপিক লেভেলে অ্যাকর্ডিং টু লিন্ডম্যান রুলস মাত্র 10% এনার্জি ট্রান্সফার হয়, বাকি 90% এনার্জি তারা নিজের শ্বসনের ক্ষেত্রে লাগিয়ে দেয়। When an organism dies, it is converted to detritus or dead biomass that serves an energy source for decomposition. এবার মাটিতে সমস্ত যারা ডিকম্পোজ করে, বিয়োজিত করে যারা, তারা বসবাস করেন। এবার কোনো একটা ট্রপিক লেভেলের কোনো অর্গানিজম যখন মারা যায় সে ওই ডেট্রিটাস ফুড চেনের অন্তর্গত হয়ে যায়। Organisms at each trophic level depend on those that at the lower trophic level for the energy demand. কি বলি এখানে, যে অর্গানিজম অ্যাট ইচ ট্রপিক, প্রত্যেকটা ট্রপিক লেভেলে যে অর্গানিজমগুলো রয়েছে ডিপেন্ডস অন দোজ অ্যাট দ্য লোয়ার। তাহলে ধরো না এখানে প্রাইমারি কনজিউমার, সে কী করবে? প্রডিউসার উপর ডিপেন্ড করছে, তার লোয়ার লেভেলের উপর ডিপেন্ড করছে। তার এখানে টার্সিয়ারি কনজিউমার, সেটা কার? সেকেন্ডারি কনজিউমার উপরে নির্ভর করবে, এভাবে তোমার নির্ভর করে। ইচ ট্রপিক লেভেল হ্যাজ এ সার্টেন মাস অফ লিভিং ম্যাটেরিয়াল অ্যাট এ পার্টিকুলার টাইম কল্ড স্ট্যান্ডিং ক্রপ। তার প্রত্যেকটা ট্রপিক লেভেল একটা নির্দিষ্ট বায়োমাস রয়েছে,
ওকে, বায়োমাস রয়েছে, সেটাকে আমরা বলছি বায়োমাস, মানে জীব ভর যেটাকে বলছি আমরা, বা নির্দিষ্ট অর্গানিক ম্যাটেরিয়াল তার মধ্যে রয়েছে, সেটাকে আমরা স্ট্যান্ডিং ক্রপ বলছি। দ্য স্ট্যান্ডিং ক্রপ ইজ মেজার্ড অ্যাজ দ্য মাস অফ লিভিং অর্গানিজম, বায়োমাস অর দ্য নাম্বার অফ ইউনিট পার এরিয়া। অর্থাৎ এই স্ট্যান্ডিং ক্রপকে আমরা কি বলতে পারি, বায়োমাস দ্বারা চিহ্নিত করতে পারি, বা বলতে পারি কি নাম্বার ইন unit area. The biomass of a species is expressed in terms of fresh or dry weight. অর্থাৎ একটা অর্গানিজম প্রতি 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 গ্রাম কি ওজন রয়েছে, শুষ্ক ওজন কত রয়েছে, তার উপর নির্ভর করে। মেজারমেন্ট অফ বায়োমাস ইন টার্মস অফ ড্রাই ওয়েট ইজ মোর অ্যাকুরেট। দ্য ড্রাই ওয়েট মানে কি, সমস্ত জলকে যখন আমরা ইভাপোরেট করে বের করে দেবো বডি থেকে, যে ড্রাই বডিটা পড়ে থাকবে সেটাকে আমরা বলছি ড্রায়ার বলতে কি, যখন একটা বডিকে আমরা 75°C 2 থেকে 3 দিন রেখে দেবো, তখন ওর বডির সমস্ত জলটা বেরিয়ে যাবে, যার ফলে যে শুষ্ক ওজনটা পড়ে থাকবে সেটা হচ্ছে অ্যাকিউরেট ওজন। কারণ মেজারমেন্ট অফ বায়োমাস ইন টার্মস অফ ড্রাই ওয়েট ইজ মোর অ্যাকুরেট বিকজ ইট রিফ্লেক্ট দ্য অ্যাকচুয়াল অর্গানিক ম্যাটেরিয়ালস প্রেজেন্ট উইদাউট দ্য সিগনিফিক্যান্ট ভ্যারিয়েবিলিটি ইনডিউসড বাই ফ্ল্যাকচুইং ওয়াটার কন্টেন্ট। কারণ আমাদের বডি 80 to 90% হচ্ছে ওয়াটারটা বেরিয়ে যাওয়ার পরে যে শুষ্ক ওজন মানে কি শুধুমাত্র অর্গানিক বা ইনঅর্গানিক সাবস্টেন্স থাকবে সেটাকে মাপা যায়, ওই জন্য বায়োমাস ড্রাই ওয়েটটা অ্যাকুরেট। The number of trophic level in the grazing food chain is restricted as the transfer of energy flows 10% law. Only 10% of the energy transferred to each trophic level from the lower trophic level. তাহলে বলছে যে এই যে পুষ্টি স্তর কটা হবে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, কোয়াটারনারি, এভাবে অনেকগুলো হবে না 3 থেকে 4টা হবে, সেটা ডিপেন্ড করছে যে সেই পুষ্টিস্তর বা সেই ফুড চেনে এনার্জিটা কতটা ট্রান্সফার হচ্ছে। কারণ অনলি 10% এনার্জি ট্রান্সফার হচ্ছে ট্রপিক লেভেলে। যতক্ষণ পর্যন্ত এনার্জিটা থাকছে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু ততগুলো ট্রপিক লেভেল পাওয়া যাবে। যেমন ধরে নাও এখানে অ্যালগি প্রডিউসার, এখানে 10% গেল চিংড়ির মধ্যে, সিম্পের মধ্যে, সেখান থেকে 10% গেল শুধুমাত্র টুনার মধ্যে 1% হলো, সেখান থেকে 10% তোমার গেল কনজিউমার টপ কার্নিভোরের মধ্যে চলে গেল। In nature, it is possible to have so many levels: producer, herbivore, primary carnivore, secondary carnivore in the grading food chain. তো একটা ট্রপিক লেভেলে বিভিন্ন সমন্বয় রয়েছে, কিসের প্রডিউসার রয়েছে, প্রাইমারি হার্বিভোর বা প্রাইমারি কনজিউমার, প্রাইমারি কার্নিভোর, সেকেন্ডারি কার্নিভোর, সব এরা রয়েছে। ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এনি সাচ লিমিটেশন ইন ডেট্রিটাস ফুড চেন? ডেফিনেটলি ফুড চেন রেটেস, কারণ হচ্ছে ইয়েস দ্য ডেট্রিটাস ফুড চেন ইজ প্রাইমারি লিমিটেড বাই এনার্জি অ্যাভেলেবিলিটি। যে কোনো ফুড চেন একটা লিমিটেশন রয়েছে, কেন? যাতে এনার্জি, যতক্ষণ এনার্জি থাকছে সেই ফুড চেনের মধ্যে ততক্ষণ সেখানে ট্রপিক লেভেলের পরিমাণটা বাড়তে থাকবে, আচ্ছা নাহলে আর বাড়বে না। An environmental condition because it runs on dead organic matter where direct sunlight. কারণ ডেট্রিটাস ফুড চেন ছোটো হবে, কারণ এরা যেহেতু ডাইরেক্ট সানলাইট এনার্জি ট্র্যাপ করে না, ওদের বডির মধ্যে যে সানলাইট এনার্জিটা ট্র্যাপ করে আছে শুধুমাত্র সেই এনার্জিটুকু ভাঙবে। ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এনি সাচ লিমিটেশন ইন এ ডেট্রিটাস ফুড চেন? তোমার কি মনে হয় ডেট্রিটাস ফুড চেনে কোনো লিমিটেশন রয়েছে? ডেফিনেটলি। ফার্স্ট হচ্ছে এনার্জি ট্রান্সফার এফিসিয়েন্সি। দ্য এনার্জি ট্রান্সফার ফ্রম ডেট্রিটাস টু ডিকম্পোজার অ্যান্ড দেন টু হায়ার ট্রপিক লেভেল ইজ অফেন লেস। তাহলে এই যে ডেট্রিটা বা ডেড অর্গানিক ম্যাটার, এখান থেকে ডিকম্পোজারগুলোতে যে এনার্জি ট্রান্সফার হবে সেই এনার্জির অ্যামাউন্টটা খুব কম থাকে, কারণ এই এনার্জি সানলাইট থেকে আসে না, এর শরীরের মধ্যে যেটুকু এনার্জির স্টোরেজ থাকে সেটাই ট্রান্সফার হয়। নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, তারপর এই যে অর্গানিক ম্যাটেরিয়ালের মধ্যে যতটুকু নিউট্রিয়েন্ট থাকবে ঠিক ততটুকুই তোমার এনার্জি ট্রান্সফার এখানে হবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ডিশন, ফ্যাক্টর অ্যান্ড ময়েশ্চার, এই যে অর্গানিক ম্যাটার ডিকম্পোজ যে হওয়ার জন্য কি ময়েশ্চার লাগবে, টেম্পারেচার লাগবে এবং পিএইচ লাগবে।
তারপর হচ্ছে বায়োডাইভার্সিটি। ডেট্রিটাস ফুড চেন মে রিলে অন এ লিমিটেড নাম্বার অফ স্পিসিস ফর ডিকম্পোজিশন, কারণ শুধুমাত্র ফানজাই এবং ব্যাকটেরিয়া এই দুটোই একমাত্র কী করতে পারে, ডিকম্পোজ করতে পারে। সুতরাং এদের ডিকম্পোজের পরিমাণটা ডিকম্পোজারের পরিমাণটা খুব কম হয়। Our human impact, pollution and habitat destruction can reduce the amount of detritus available and disrupt the organism that rely on it. তাহলে এটা আমাদের পলিউশন, পরিবেশ দূষণ এবং হ্যাবিটার বাসস্থান ধ্বংস এই দুটো কারণ কিন্তু ডেট্রিটাস ফুড চেনকে বেশি দূর সরাতে দেয় না। ফলে এই সমস্ত কারণের জন্য ডেট্রিটাস ফুড চেনটা আমাদের কাছে ডেট্রিটাস ফুড চেনটা আমাদের কাছে লিমিটেড একটা ফুড চেন। এই হলো আমার এনার্জির ফ্লো এর টপিক। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।